আগের পর্বগুলোতে যা ঘটে গিয়েছিল। কাতারিয়া গ্রামে মহামারীতে চারিদিকে লাশের শয়লা, কিন্তু প্রতি রাতেই লাশ চুরি হতো। সেই লাশগুলো কিভাবে চুরি হতো বের করতে গিয়েই যেন কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসে। ইংরেজরা একটি বিভৎস প্ল্যানিং করে। তারা নেক্রোম্যান্সির জন্য লাশগুলো চুরি করেছিল। নেক্রোম্যান্সি মৃতদেহকে পুনরুদ্ধার করা অথবা পুনর্জীবন দেওয়া এবং সেটিকে নিজেদের কাজে ব্যবহার করা। ইংরেজদের ক্ষমতা ততদিনে শেষ। এটি জানার পরে জমিদার শায়েখ সাহেব এক মুহূর্ত অপেক্ষা না করে আক্রমণ করে দেন। আক্রমণ করার পর তারা যেটা জানতে পারে সেটি আরো ছিল ভয়াবহ। গ্রামেরই কিছু লোক এই নৃশংস কাজে ইংরেজদেরকে সাহায্য করছিল। তাদের মধ্যে একজন ছিল বদ্রীনাথ, যার মনে কোনো ভয় ছিল না। শায়েখ সাহেব বদ্রীনাথকে নিজ হাতে হত্যা করার পরও বদ্রীনাথের মুখে ছিল হাসি। এরপর থেকে কাহিনী শুনুন। আসসালামু আলাইকুম, আমি কে মাহতাব হোসেন। দীর্ঘ বিরতির পরে আপনাদের কাছে আমি আবার এসেছি চিরাগ প্রোডাকশনের পক্ষ থেকে। আমার গল্প সেই রাতের যে অংশটুকু বাকি ছিল তা আমি আপনাদের কাছে এখন থেকে তুলে ধরব। আজকে শুরু করছি সেই রাতে গল্পের 4র্থ পর্ব। সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। পরবর্তীতে আল শায়েখ সাহেব সেই জমিদার বাড়ি এবং তার আশেপাশের জায়গাগুলো কিনে নেন এবং সেখানেই সপরিবারে বসবাস শুরু করে দেন। পিশাচরূপী তান্ত্রিককে হত্যার পর তার বউ আর সন্তান এসেছিল শায়েখ সাহেবের দরবারে। তাদের ভাষ্যমতে তারা তো কোনো দোষ করেনি, এখন তারা কিভাবে থাকবে, কি নিয়ে বাঁচবে তারা, আর তাদের খাওয়াবেই বা কে? আল শায়েখ সবার কাছে একজন সুবিচারক হিসেবেই পরিচিত ছিলেন, আর তাই তো তিনি সেই ছেলেটিকে নিজের বাড়িতে আশ্রয় দেন। গ্রামে ধীরে ধীরে আবার শান্তি ফেরত আসে। কাতারিয়া আবার সেই ধানের ফসলের খেতে ভরে ওঠে। মানুষ বাঁচতে শিখে। কিরে, গল্প শুনতে শুনতে বেহুশ হয়ে গেলি নাকি? এটা তো আমারই জমিদার বাড়ির কাহিনী। পরে অবশ্য ওনারা সেই বাড়ি ছেড়ে ঢাকায় চলে আসেন। এই চল না একবার ঘুরে আসি তোর জমিদার বাড়িটিতে। দেখ শিমুল, তা হবে না রে। আমার মা জানতে পারলে সর্বনাশ। আর আমি নিজেই তো এখানে 2-1 বার গিয়েছি, তাও রাতে থাকিনি তো, দিনে যাই দিনে আসি। বুঝলি শিমুল, রুবেল আমাদের গুল ছাড়ছে। এসব গুল টুল বুঝি না, যাবে কবে তাই বল। আমার লেখালেখির কাজটাও নিরিবিলিতে কিছুটা সেরে নেওয়া যাবে। হন আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মাকে জানিয়ে দেখি কি বলে। সুযোগ পেলে তোদের নিয়ে যাব। আমরা আছি কিন্তু বস, ভুললে হবে না। বেশ কদিন পর পরীক্ষার হলে। দোস্ত দেখা না, ফেল করবো তো। এই শিমুল, এই দেখা। ওকে খবরদার দেখাবি না শিমুল। 3 মাস পার হতে চললো, এখনো কিন্তু নিল না ওই ওর জমিদার বাড়িতে। আগে এক্সাম শেষ হলে আমরা যাব, যদি এই গ্যারান্টি দিস তাহলে দেখাবি। আচ্ছা 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 আচ্ছা, যাব। এবার দেখা। রাকিন হিমেল আলাদা রুমে সিট পড়েছিল। পরীক্ষা শেষে অবশেষে সেই দিন আসলো যেদিন রুমেল তাদের জমিদার বাড়ি যাওয়ার সুযোগ পায়। অবশ্য এই সুযোগ পেয়েছিল 2 দিনের জন্য। এবার যা, কিন্তু মনে রাখবি মাত্র 2 দিনের জন্য যাচ্ছিস, বেশি উল্টোপাল্টা করবি না তোর বন্ধুদের নিয়ে কিন্তু। কিছুদিন পর মামারা জমিদার বাড়িতে যাবে, কিছু রেনোভেশনের কাজ রয়েছে। তখন রুমেল ও তার বন্ধুরাও মামার সাথে জমিদার বাড়ি যেতে পারবে। খবরটি পেয়ে বাকিরা বেশ খুশি। এই শাবাশ, এবার হবে বস। মামা গেলে যাতায়াত খরচও বেঁচে যাবে সবার। মোহাম্মদপুর থেকে মামা তার মিস্ত্রি আর 5 জন বন্ধুকে একসাথে নিয়ে রওনা হলো শিবপুরের দিকে। প্রাইভেট গাড়ি করে যাওয়ার মজাই আলাদা। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে জানালাটা যখন তখন খুলে নেওয়া যায়, আর বৃষ্টি হলে তো কথাই নেই। ঢাকার জ্যাম পার করে কুষ্টিয়ার পথে পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়িটা। বুঝাই যায় না ঢাকার বাইরে মানুষের চাপের কোনো গন্ধই নেই। যেই ঢাকায় মানুষের চাপে রাস্তায় হাঁটার জো পর্যন্ত নেই, সেখানে এই পথে রাস্তা হারালেও কাউকে জিজ্ঞেস করার লোক খুঁজতেও অপেক্ষা করতে হয়।
চারিদিকে সবুজ আর সবুজ। এই দেখ 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 দেখ, কত সবুজ, এত সবুজ চোখে দেখে 4 থেকে 5 ঘন্টা জার্নি করলেও প্রাকৃতিক দৃশ্যের মনোরম আবেশ আমাদের সবাইকে বিমুগ্ধ করলো। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই পাহাড়। আরে আর ঝর্ণা না, সমাগম। তুই দেখ কিভাবে পানি পড়তেছে, দেখ এভাবে ঝর্ণা তো আমি আমার বাপের জন্য দেখিনি। কি সুন্দর বেশ পাহাড়। কিছুক্ষণ পাহাড়ের ঝর্ণার আনন্দ উপভোগ করা হলো। হঠাৎ বিশাল এক প্রান্তরের এক কোণায় পাহাড়ের ধার ঘেঁষে সেই সুবিশাল বাড়ি। এই দূরে একটা বাড়ি দেখা যায় না, দেখ কত বড়, বিশাল, দেখ পাহাড়ের সাথে কিভাবে লেগে আছে। আরে ওটাই তো জমিদার বাড়ি। জীর্ণ শীর্ণ প্রাণহীন, তবু বাড়িটি পাহাড়ের সাথে এভাবে মিশে আছে যেন দুটির মাঝে কোনো অন্তর নেই। দূর থেকে জমিদার বাড়ির পুকুর ঘাট আর আশেপাশে কিছু ভাঙা বাড়িঘর দেখা যায়। দেখে মনে হয় এই জমিদার বাড়ির প্রান্তর এক সময় প্রাণবন্ত গ্রাম ছিল। কিরে, তোদের জমিদার বাড়ি তো সেই বিশাল, রুমেল। তোর জন্য তো ভালোই হলো, তুই ঘরে বসে লেখালেখির কাজ করবি, নতুন গল্পটাও পেয়ে যেতে পারিস। রুমেলের মামার অবশ্য তেমন কোনো আবেগ দেখা গেল না। থাকবেই বা কেন, তারা তো প্রায়ই আসা যাওয়া করে এখানে। আর আজকে তো এসেছে কাজে। আমার কাছে এসব তো কল্পনার সম্ভাবনা। দূর থেকে প্রাণহীন মনে হলো। যখন আমরা ভিতরে গেলাম তখন আপ্যায়নের কমতে পেলাম না। পাশের ঝর্ণা থেকে পানি নিয়ে শরবত বানিয়ে পেশ করা হলো। কলিজা জুড়িয়ে যায় সেই শরবতের সাথে বিস্কিট, দেওয়া হয়েছে গরম গরম সিঙ্গারা। শহরের মতো সস টস নেই, তবে আছে তেঁতুল পুদিনার চাটনি। আহ কি মজা, আহ কি শান্তি। পাকড়াও করা হয়েছে নতুন নতুন বরফি দিয়ে, গাজরের হালুয়া, আছে কিমার কাবাব, রুমালি রুটি। আহ আহ কি শান্তি। এগুলো বলে সকালের নাস্তা। সিঙ্গারা মুখে দিতেই আরে বাস, কলিজা মুখে পড়লো। এই তিতাস, এই তিতাস, তিতাস ওঠ। এই কি হলো তোর, কলেজে বলে চেঁচাছিস কেন রে? সব জায়গায় শুধু খাই খাই, ঘুরতে এসেছিস? ঘরগুলো দেখ, তা না খাবার নিয়ে বসে গেছে। মামা পুরানো দরজার খিল নেড়ে সবাইকে একটু চমকে দিল। হয়েছে হয়েছে, খাক না ছেলেটা, তোমরাও শুরু করো, হাত মুখ ধুয়ে নাও। খাবার ঠান্ডা হয়ে গেলে আবার মজা পাবে না। তাছাড়া দুপুর হতে বেশি সময় নেই। রুমেল, রুমেল, ওদের হাত ধোয়ার মুখ ধোয়ার জায়গা দেখিয়ে দে তো। রাজু, ওদের মুখ মোছার কাপড় দে, আর খেতে আসলে খাবার বেড়ে দিস। রাজু ও বাড়ির কাজের ছেলে।